বাংলাদেশের অন্যান্য জেলার মতোই দিনাজপুর জেলাতেও রয়েছে ইতিহাস, আধ্যাত্মিকতা আর বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত। আজ আমরা কথা বলবো দিনাজপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে দাঁড়িয়ে থাকা শতবর্ষের ঐতিহ্যবাহী চেহেলগাজী মাজার শরীফ নিয়ে। ইতিহাস বলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই বাংলার জমিনে ৩৬০ জন পীর আউলিয়ার আগমন ঘটে। তার মধ্যে ৪০ জন বীরগাথা এই স্থানেই চিরনিদ্রায় শায়িত আছেন। যুগের পর যুগ ধরে এই পবিত্র স্থানে হাজারো ধর্মপ্রাণ মানুষ, ইতিহাসপ্রেমী আর দর্শনার্থীদের জন্য এক প্রশান্তির জায়গা হয়ে উঠেছে। ফার্সি শব্দ থেকে চেহেল অর্থ ৪০ আর গাজী অর্থ ধর্মযোদ্ধা। লোককথা ও ইতিহাসের বর্ণনায় তাদের নাম আজ আর নিশ্চিতভাবে জানা যায় না। একসময় নামগুলো খোদাই করা থাকলেও সময়ের প্রবাহে তার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। ইতিহাসের তথ্যমতে ১৩৫৮ খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের কামরূপ অভিযানের সময় স্থানীয় রাজা গোপালের বিরুদ্ধে সংগঠিত এক রক্তক্ষয়ী যুদ্ধে ৪০ জন অশ্বারোহী মুজাহিদ শহীদ হন। তাদেরকেই একসঙ্গে সমাহিত করা হয় এই ৩৬ হাত দীর্ঘ সমাধিতে, যা আজও রহস্য ও শ্রদ্ধার এক অনন্য প্রতীক হয়ে আছে। ইতিহাসবিদের মতে এই ৪০ জন গাজীর মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন প্রখ্যাত পীর সাধক শেখ জয়নুদ্দিন বাগদাদী রহমাতুল্লাহ আলাই, যার স্মৃতি আজও মিশে আছে এই পবিত্র প্রাঙ্গণের প্রতিটি ধূলিকণায়। শুধু মাজারই নয়, এর পাশেই রয়েছে ইতিহাসের আরেক অমূল্য নিদর্শন, চেহেলগাজী মসজিদ। ১৪৬০ খ্রিস্টাব্দে সুলতান রুকনউদ্দিন বারবক শাহের শাসনামলে নির্মিত এই প্রাচীন মসজিদকে অনেকেই বৃহত্তর দিনাজপুর জেলার প্রথম মসজিদ হিসেবে উল্লেখ করেন। শত শত বছর পেরিয়েও এর স্থাপত্য আজও বহন করছে মুসলিম ঐতিহ্যের গৌরবময় স্মৃতি। এই পবিত্র স্থান শুধু মধ্যযুগের ইতিহাসই বহন করে না, মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এক হৃদয় বিদারক স্মৃতিও বুকে ধারণ করে রেখেছে। মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ধার করা মাইন ট্রাক থেকে নামানোর সময় অসাবধানতাবশত একটি মাইন বিস্ফোরিত হলে কয়েক হাজার মাইন একযোগে বিস্ফোরিত হয়। সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। পরবর্তীতে সেই শহীদ মুক্তিযোদ্ধাদেরও মাজার প্রাঙ্গণের পাশেই সমাহিত করা হয়, যা এই স্থানকে আরো গভীর ঐতিহাসিক মর্যাদা দিয়েছে। তবে এত সমৃদ্ধ ইতিহাসের মাঝেও রয়েছে অবহেলার চিত্র। মাজারের পাশের দুটি পুকুর দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে। স্থানীয়দের মতে পুকুর দুটি সংস্কার ও চারপাশ পরিচ্ছন্ন করা হলে একদিকে যেমন বাড়বে সৌন্দর্য, অন্যদিকে মাছ চাষের মাধ্যমে তৈরি হতে পারে আয়ের নতুন সম্ভাবনা। এছাড়াও এলাকাবাসীর দাবি, প্রায় ১১.৫ একর জায়গা জুড়ে বিস্তৃত ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করে একটি সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন। এতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ঐতিহাসিক এই স্থানের পরিবেশও আরো আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ও সংরক্ষণের দাবি জানিয়েছেন। শত শত বছর পেরিয়ে গেলেও চেহেলগাজী মাজার আজও ইতিহাস, আধ্যাত্মিকতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থান আমাদের মনে করিয়ে দেয় বাংলার প্রাচীন ঐতিহ্য, ইসলামের বিস্তার এবং স্বাধীনতার জন্য মহান ত্যাগী বীর সন্তানদের অমর স্মৃতিকে। আহসান হাবিব, বীরগঞ্জ টিভি। তো ইনারা এখানে ৪০ জন এসেছিলেন হযরত শাহজালাল শাহপরানের সঙ্গে। ৩৬০ আউলিয়া, তার মধ্যে এখানে ৪০ জন। এরা মূলত ইসলাম ধর্ম প্রচারের জন্য এখানে এসেছিলেন। তো সেই সময় দিনাজপুরের রাজা ছিল রাজা গোপাল। তো গোপাল রাজার সামনে এক রাজবাড়ি ছিল। তো তার কোনো চিহ্ন নাই এখন। তো এই এলাকাটা, এখানে একটা শিব মন্দির ছিল গোপাল রাজার। এখানে শিব পূজা হইতো। তো গাজীরা এখানে আসে, তারা অবস্থান করে এবং দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। এই দাওয়াত দিতে গিয়ে রাজার সঙ্গে ধর্ম নিয়ে একটা দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে রাজা এই গাজীদের সঙ্গে জেহাদ যুদ্ধ ঘোষণা করে দেন। যুদ্ধ ঘোষণা করে দেওয়াতে রাজার প্রধান সেনাপতি, তার নাম ছিল বলরাম সেন, তাকে পাঠালে হলো এদেরকে এখান থেকে উৎখাত করে দেওয়া হোক, প্রয়োজন হলে হত্যা করা হোক। তো বলরাম সেন এনাদের সান্নিধ্যে এসে এনাদের কথাবার্তায়, আচার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিয়েছিলেন। ইসলাম কবুল করাতে এখানে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতেই তারা গাজী, এখানে তারা জয়ী গাজী। তো রাজা পরাজিত হয়ে নৌকাযোগে ভারতবর্ষে পালিয়ে গেলেন। ভারতের কামরূপ প্রদেশ, সেখানে রাজার আত্মীয় পরিজন ছিল, সেখানে গিয়ে রাজা আশ্রয় নিল। তো গাজীরা এখানে নির্দ্বিধায় নির্বিঘ্নে ইসলাম প্রচারণা শুরু করে দিলেন। যেহেতু সেনাপতি তাদের দলে চলে আসলো, এখানে তাদের কোনো আর বাধা থাকলো না। তো এখানে অনেক লোক ইসলাম গ্রহণ করলো। এই হিন্দু অধ্যুষিত এলাকা, পশ্চিমে বড়ইল, পূর্ব দিকে রাজারামপুর, শিবরামপুর, হিন্দু অধ্যুষিত এলাকা, এগুলো আস্তে আস্তে মুসলমান হতে শুরু করলো। তো রাজা কিছুদিন বাদে আসে। রাজার মনে একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল যে এদের জন্য ধর্ম হারালাম, রাজ্য হারালাম, সেনাপতি হারালাম, এদের উপর একটা চরম প্রতিশোধ নিব। তো সেখানে সে একটা শক্তিশালী বাহিনী গঠন করে এরা আসে একদিন অতর্কিত আক্রমণ করে, যাদেরকে যে অবস্থায় পাইছে তলোয়ার দিয়ে, রাজা গোপালের লোকজন। তো তারা তলোয়ার দিয়ে কুপি কুপি হত্যা করে তারা আবার চলে যায়। তারা এখানে স্থায়ী হয়নি।
তো সেই যে ছিন্ন বিচ্ছিন্ন লাশ, শহীদি লাশ, এগুলা শনাক্ত করা যায়নি। এই অংশগুলো যারা মুসলমান ছিল তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে একই কাতারে একই সারিতে তাদের সমাহিত করা হয়েছে, এই জন্য কবরটি এত লম্বা। তো ইনাদের প্রত্যেকজনেরই নাম ছিল, সেটা সেই সময় সংরক্ষিত হয় নাই। সেই সময় কোনো দলিল ছিল না, ডকুমেন্ট ছিল না, কোথাও ফলকে রেখে রাখছে, সেটা হারিয়ে গেছে। তবে হ্যাঁ, সেই সময় উনাদের যে প্রধান ছিল তার নাম ছিল শেখ জয়নুদ্দিন বাগদাদি। আমরা শুধু এইটুকুই জানতে পারছি, শেখ জয়নুদ্দিন বাগদাদি। তো এটাই হচ্ছে চেহেল গাজীর ইতিহাস। উনার পাশে একটা মসজিদ, উনাদের ইবাদতের ঘর, 700 বছর আগের পুরাতন ঘর, সেটা সংরক্ষিত করে রাখা হচ্ছে। এবং মাজারের পাশেই আবার কিছু মুক্তিযোদ্ধা শহীদ, তারা মাইন বিস্ফোরণে মহারাজা স্কুলে শাহাদাত বরণ করেন। সেখানে 135 জনের দেহ অবশেষ এখানে সমাহিত আছে, গণকবর আছে। তাদের উদ্দেশ্যে এখানে শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে এবং জাতীয় অনুষ্ঠানগুলো এখানে সুন্দরভাবে উদযাপিত হয়। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, হ্যাঁ, এগুলো সব উদযাপিত হয়, শ্রদ্ধা জানানো হয়, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এখানে মেলা লাগে দুইটা, বছরে ওরস হয়। বৎসরে দুইটা অনুষ্ঠান হয়, একটা হচ্ছে শবে বরাত আর একটা হচ্ছে মহরম। জাঁকজমকপূর্ণ ভাবে হয়। হ্যাঁ, অনেক লোকজনের সমাগম হয়। এখানে আলোকসজ্জা করা হয়, একটা মেলা লাগে। হ্যাঁ, বছরে 2 বার অনুষ্ঠান হয়। যেহেতু উনার অবাধ দিবসটা সঠিকভাবে জানা নাই, দিনক্ষণ জানা নাই, এই জন্য শুরু থেকে শবে বরাত এবং মহরম পালিত হয়ে আসছে। 2টি পুকুর আছে, এগুলা আগে ভালো ছিল। এগুলা মাছ চাষ হইতো। এখন এগুলা মানে অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেছে। এগুলা সংস্কার নাই। দীর্ঘদিন যাবত সংস্কার নাই। এগুলা সংস্কার করলে আবার পুনর্জীবিত হবে। আবার সুন্দরভাবে মাছ চাষ হবে, এগুলার উন্নয়ন হবে। এবং আমাদের বাউন্ডারি নাই, পিছনে বাউন্ডারি হলে এটার সুরক্ষা হবে। এখানে বনায়ন হবে, গাছপালা হবে। মানুষ এখানে আসবে, অবাধে বিচরণ করবে। এখানে তারা একটা ঐতিহাসিক বিনোদনের জায়গা পাবে। হ্যাঁ, তো আমাদের আশা কামনা এখানে মাদ্রাসাটাও যেন চালু হয়। চালু হলে এই জায়গার পরিবেশ সুন্দর হবে, এখানকার মানুষজনের অনেক আগ্রহ হবে। আর যেহেতু দিনাজপুরের একটা ঐতিহাসিক স্থান চিলগাজী রামসাগর কান্তজির মন্দির, এই ছোট্ট পরিসরে এইটুকু পরিচিতি, দর্শকরা আসলে এখানে ছুটে আসে দেখার জন্য। দর্শনীয় স্থান, তারা এখানে আসে, জিয়ারত করে, তাদের মনের বাসনা কামনা জানায়। হ্যাঁ, অনেকের আশা পূর্ণ হয়, অনেকে আসে, আশা নিয়ে আসে। আমার প্রায় 30 বছর হয়ে গেল। আমার বাপ দাদারা এখানে ছিল, সেই সুবাদে আমিও রয়ে গেছি আর কি। আমারও প্রায় শেষের দিকে জীবন। এই 30 বছর ধরে এটা খেদমতে আছি। আপনারা দোয়া রাখবেন, ইনশাল্লাহ এটা খেদমত করে যেতে পারি। আর খাদেম হিসাবে আমি আছি, একজন মাদ্রাসার শিক্ষক, উনি এখানকার ইমাম, মসজিদের ইমাম, ইমাম এবং খতিব। হ্যাঁ, উনি জুমার নামাজও পড়ান এবং 5 ওয়াক্ত নামাজ পড়ান। আর দুজন নাইট গার্ড আছে, একজন বাবুর্চি আছে, একজন সকালবেলা মক্তব পড়ায়। হ্যাঁ, পিছন দিকে আমাদের পুরাটাই কবরস্থান, একটা শাল বাগান আছে। বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশ স্বাধীনের পরে 1972 সালে দিনাজপুর মহারাজা গির্জারনাথ উচ্চ বিদ্যালয়, সেখানে মুক্তিযোদ্ধারা একটা অস্থায়ী ক্যাম্প নির্মাণ করেন। তো সেখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কাহারোল এই এলাকাগুলো থেকে মাটির নিচে মাইন পুঁতেছিল। এই মাইনগুলো সংরক্ষণ করে তারা এখানে রাখতেছিল আর কি, সংরক্ষণ করতেছিল যুদ্ধের পরে 1972 সালে। তো এই সংরক্ষিত করতে গিয়ে গাড়ি থেকে নামার সময় একটি মাইন গাড়ি থেকে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। সেখানে হাজারের উপরে মাইন বিস্ফোরিত হয় একসঙ্গে। ওইটার কারণে, হ্যাঁ, বিস্ফোরিত হওয়াতে ওইখানে যেখানে মাইনের স্তূপটা ছিল, ওই মাইনের স্তূপটা ওইখানে উড়ে গিয়ে একটা পুকুরের মতো গর্ত হয়ে গেছিল। আর ওইখানে 3 তলা বিল্ডিং ঘর ছিল, সেটা উড়ে গেছিল। ওইখানে ওই সময় কর্মরত অবস্থায় 135 জন ওরা এখানে শাহাদাত বরণ করেন। তাদের সেই শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো ট্রাকে করে আনে, এখানে গণকবর দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে, তাদের কবরটি এখানে এই এরিয়ার মধ্যে। তাদের উদ্দেশ্যে শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, হ্যাঁ, এগুলো গড়ে তোলা হয়েছে। এখানে মানুষ শ্রদ্ধা নিবেদন করে এবং জাতীয় অনুষ্ঠানগুলো উদযাপন হয়। 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলা উদযাপিত হয় এখানে। তাদের শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। তবে আমাদের মূল সমস্যা হচ্ছে বাউন্ডারিটা। এই বাউন্ডারিটা হলে আমাদের এমনিতে অনেকটা প্রোটেকশন আসা যায় আরকি। হ্যাঁ, এই মানে বিচরণ, লোকের অবাধ বিচরণ, গরু ছাগল, হ্যাঁ, এগুলা আমরা মানে ইয়ে করতে পারি না আরকি, তাদের কন্ট্রোল করতে পারি না। এলাকার লোকজন তো, হ্যাঁ, অবাধে ওরা গরু ছাগল বিচরণ করে, লোকজন আসে, বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করে, গাছপালা কেটে নিয়ে যায়। এটা আরো একটু সংস্কার করা হোক। হ্যাঁ, এখানে একটু বিনোদনের জায়গা হোক। মানুষ আসে যেন কিছুক্ষণ বসতে পারে, ভালো লাগে। হ্যাঁ, জিয়ারত করবে এবং কিছুক্ষণ ঘুরে যেন তারা নিরাপদে চলে চলে যেতে পারে। তো এই নিরাপত্তাটা একটু অভাব আছে। পিছনে বিভিন্ন রকম লোকজনের, হ্যাঁ, আনাগোনা আছে। এটা সংস্কার করার দরকার। এটা সরকারের পক্ষ থেকে যদি সংস্কার করে তাহলে অনেক ভালো হয়। মাছ চাষ করলে এটা একটা আয়ের উৎস হয়। তো এই পুকুরটা আবার লিজ দেওয়া আছে একজনের কাছে। তো সে এটা ময়লা পানি ফেলে আরকি। এটা কোনো কাজে আসে না আমাদের। তো এটাকে যদি নতুন করে সংস্কার করে, হ্যাঁ, এটাকে সুন্দর করা যায়, তো এখানে স্বচ্ছ পানি
এবং মিঠা পুকুর, মাছ এখানে হবে, অনেক হবে। এই কমিটির এখানে অনেক উন্নতি হবে, এটা আমরা আশা করি। আর এলাকাবাসী এই পুকুরটি ব্যবহার করতে পারবে তারা বিভিন্ন কাজে। আর পাশের এলাকার যে টিউবওয়েল গুলো ব্যবহার করতেছে তার পানিটাও সব মানে ভালো না, গন্ধ, পানিটা খুব গন্ধযুক্ত পানি, তারা পান করতে পারতেছে না, তাদের খুব কষ্ট হচ্ছে। আর এটা সংস্কার হয়ে গেলে এগুলা সব মিটে যাবে আর কি।